নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি 5টার পাঁচ। আর এই মুহূর্তে নজর রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি। 22nd of May this year that ED is violating constitution and crossing all limits. This is not my statement. This is being said by the Honorable Supreme Court of India when it was hearing a Tamil Nadu government's petition against the Madras High Court order allowing ED probe to proceed in the alleged 1,000 crore scam. It has said that ED is violating constitution and is crossing all limits. The Supreme Court has said on the 7th of August, which is this month, barely 13 days ago, that you, as in ED, have been successful in sentencing the accused almost for years without fair trial. This was made by the Honorable Chief, this remark was passed by Honorable Chief Justice of India, B.R. Gawai. This is not my statement. So when the Supreme Court and the apex court of the country is not expressing its faith and confidence in the law enforcement agencies or the agencies investigating such cases, who am I to say? And there has been precedents before. They have toppled the Maharashtra government by using ED and CBI. They have broken parties. They have toppled governments. They have compelled people to switch sides on gunpoint. On gunpoint as in by using ED and CBI. So, it's clear to everyone. আপনারা আভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলছেন দেশে, আজকে দিল্লিতে সংসদের ভিতরে আক্রান্ত হচ্ছেন সাংসদরা, দিল্লির মুখ্যমন্ত্রী আক্রান্ত হচ্ছেন, তিনি নিজের কাজকর্ম করতে যে আভ্যন্তরীণ নিরাপত্তা কোথায়? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা নিরাপত্তারক্ষী নিয়ে বিল পাস করতে হচ্ছে, আর সেই বিজেপি সুরক্ষার কথা বলছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে দিল্লি পুলিশ, সেই দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে কেউ চড়থপ্পড় মেরে চলে যাচ্ছে, তারা মহিলা সুরক্ষার কথা বলছে। তো হাস্যকর। আমি বললাম সব থেকে কম্পিটেন্ট, সব থেকে এফিসিয়েন্ট, সব থেকে কর্মঠ, সব থেকে পটু, দক্ষ একমাত্র একটাই মিনিস্টার, তার জন্য আলাদা একটা মন্ত্রক তৈরি করা উচিত। সরকারের একাধিক মন্ত্রী তারা জেলে গেছেন, জেলে যাওয়ার পরে মন্ত্রী থেকে দেবেন পাঁচটার পাঁচে আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয় নিয়ে সরব, বলা ভালো সমস্ত ইন্ডিয়া জোটের বিরোধীরা সরব হয়েছেন। তবে এই যে বিষয়টিকে নিয়ে আলোচনার সূত্রপাত বা আমাদের আলোচনার জায়গা তৈরি হচ্ছে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এটা ব্ল্যাক বিল, ব্ল্যাক ডে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অবস্থান স্পষ্ট করেছেন। আমার সঙ্গে যারা আলোচনায় রয়েছেন আমি পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন রাজ চৌধুরী, বিজেপি মুখপাত্র, বিজেপি নেতা, আপনাকে স্বাগত জানাই। আমি প্রথমেই একটু প্রদীপ্তর কাছে চলে যেতে চাইবো। প্রদীপ্ত, যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 30 দিন, এই বিল অনুযায়ী 30 দিন যদি কেউ দেখা যায় যে গারদে বসবাস করছেন বা জেলবাস হয়েছে তার, তাহলে তাকে তার মন্ত্রিত্ব চলে যাবে। সেটা আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে তৃণমূলের যাবে, বিজেপির যাবে, কংগ্রেসের যাবে, সবার যাবে। কিন্তু 30 দিনের জন্য যে সময়সীমাটা বেঁধে দেওয়া হয়েছে, 30 দিনের মধ্যে তো একজন দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছেন না, তিনি অভিযুক্ত আকারে থাকছেন। তার একেবারে প্রক্রিয়া শেষ করে তিনি দোষ, তার সবকিছু সামনে চলে আসছে, তারপর যদি এই সাজা দেওয়া হতো তাহলে সেটা ঠিক হতো বা সঠিক হতো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন। ফলে একজন ব্যক্তি তার অপরাধ প্রমাণ হওয়ার আগে তার মন্ত্রিত্ব চলে যাবে, এটা কিভাবে সম্ভব এই অভিযোগ? দেখো, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ব্ল্যাক ডে বলে বলছেন একদম। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক সংবেদন চলছে এইভাবেই, এবং তিনিও তার টুইটে তার বক্তব্য রেখেছেন। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের দেশের যে এসেন্স অফ ল,
আর ডিউ প্রসিডিওর অফ জুরিসপ্রুডেন্স এইগুলো কিভাবে ভেঙে যাচ্ছে তোমাকে একটা ক্রোনোলজি বুঝতে হবে। মানে কোথাও তো সুপার এমার্জেন্সির মতন একটা ব্যবস্থা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমি কোর্টের ওপরে, যেমন তোমার মনে আছে যে জগদীপ ধনকর সরে গেলেন, তিনি একসময় বলেছিলেন যে কোর্ট বড্ড বেশি ভূমিকা নিয়ে নিচ্ছে, কোর্ট বড্ড বেশি পার্লামেন্টের ওপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের মতন একটা ধারণা নিয়ে আসার চেষ্টা করছে যে কোথাও গিয়ে পার্লামেন্ট ক্যান ডু নো রং, এবং পার্লামেন্ট মহিলাদের পুরুষ ছাড়া, পুরুষদের মহিলা ছাড়া সব করতে পারে, এরকম একটা ব্যবস্থা নিয়ে আসার চেষ্টা করছে, যেখানে পার্লামেন্টের যে দায়বদ্ধতা সেটা নিয়ে প্রশ্ন উঠে যাবে কিনা। আমার প্রশ্ন হচ্ছে, দেখো কিভাবে এটা জড়িয়ে রয়েছে। প্রথমে সুপার এমার্জেন্সির মতন ঘটনা ঘটাচ্ছে এবং আদালতের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, আবার বিজেপি নেতাদেরকে, যাদেরকে একসময় তৃণমূলে থাকার ফলে, কংগ্রেসে থাকার ফলে বা এনসিপিতে থাকার ফলে বলেছিল জেলে ঢোকাবো, তাদেরকে নিজের দলে নিয়ে নিচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা হোক, কিংবা তোমার হচ্ছে ওই অজিত পাওয়ার হোক, কিংবা হোক তোমাদের শুভেন্দু অধিকারী, তাদেরকে দলে নিয়ে নিচ্ছে। আমি শেষ করে দিচ্ছি। তারপরে তাদের বিরুদ্ধে কোর্টে যাওয়ার যখন আমরা চেষ্টা করছি, তখন কোর্টের কিছু বিচারক বলে দিচ্ছে না, এদের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না, অর্থাৎ 30 দিনের জেলকে ওখানেই আটকে দিল। তারপরে কি করছে, ওই বিচারকদের কাউকে কাউকে দিয়ে দিচ্ছে এমপি সিট, এবং এইভাবে বিচারকদের একটা অংশকে প্রভাবিত করছে। কথা বললে তুমি প্রদীপ্ত, আমার মনে হয় আর প্রশ্ন করার দরকার নেই, তবে আমি একটু অ্যাড করে রাখতে চাইবো এই ক্ষেত্রে রাজ, সেটা হচ্ছে দেখা যাচ্ছে, অভিযোগ দেখা যায় যে যত হলফনামা ভোটের সময় দেওয়া হয়, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, তারা তো হলফনামা দেন, তাতে কেসের সংখ্যা বেশি, মানে কেসে জড়িত আছে, বিভিন্ন কেসে, বিভিন্ন রকম কেসে জড়িত আছে, সবচেয়ে বেশি দেখা যায় বিজেপির জনপ্রতিনিধিরা। দেখুন, ক্রোনোলজির কথা বললেন, তো আমিও একটু ক্রোনোলজিটা একটু স্মরণ করিয়ে দেবো। একটু আমাদেরকে পিছিয়ে যেতে হবে, বেশি না 12 বছর একটু পিছিয়ে যাব, সাল 2013 থেকে শুরু করতে হবে। বর্তমানে যারা প্রতিবাদ করছে বা যারা বিরোধিতা করছে এই আইন নিয়ে, 2013 সালে এই কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার একটি অর্ডিন্যান্স নিয়ে এসেছিল, যার মধ্যে বলা হয়েছিল যে এই ধরনের দুর্নীতিবাজদেরকে বাঁচানোর জন্য মূলত অর্ডিন্যান্সটা ছিল, যেটা কি লালু যাদব যখন কনভিক্টেড হলেন, সেই লালু যাদবকে বাঁচানোর জন্য 1 বছর আগে, নির্বাচনের ঠিক 1 বছর আগে একটা অর্ডিন্যান্স নিয়ে আসা ছিল। সেই সরকারের শরিক দলকে ছিল তৃণমূল কংগ্রেস। তো 2013 থেকে যদি আমি ট্রেস করতে করতে 2025-এ পৌঁছই, যখনই কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপের কথা ওঠে, তখনই আমরা দেখি সেই একই ক্রোনোলজিতে যারা দুর্নীতিগ্রস্তদেরকে বাঁচানোর জন্য আর দুর্নীতি করার জন্য যাদের দিকে প্রথম আঙুল ওঠে, তারাই কিন্তু প্রতিবাদে নেমে যায়। যদি এই যে প্রদীপ্ত দাদা বললেন বা আপনি যে কথাগুলো বললেন, তাহলে তো সব থেকে বেশি আতঙ্কিত আমাদের হওয়ার কথা। আমাদের তো এই ধরনের কোনো আইন নিয়ে আসার কথাই নয়, তারপরেও এই ধরনের আইন যদি পার্লামেন্টে আসছে, তার মানে যে সরকারের কিন্তু এখানে তো অভিযোগটা অন্য, এখানে বলা হচ্ছে বিনা অপরাধে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে ইডি, সিবিআই বা অন্য কোনো মামলায় দেখা যাচ্ছে বিরোধী নেতাদেরকে গ্রেফতার করে 30 দিন অকারণে জেলে ফেলে রাখা হবে, ক্রোনোলজিটা মন্ত্রিত্ব চলে যাওয়া হবে, তারপর ঘুরপথে সেখানে সরকার গঠন হবে। এখনো শেষ করিনি আমি ক্রোনোলজির মধ্যে 2024 এটাই তো ক্রোনোলজি বোঝানো প্রদীপ্ত। আমি বলছি তো ক্রোনোলজিতে আমি 2024, খুব পুরনো না, 2024 আমি দেখাবো, যার মধ্যে যখন অরবিন্দ কেজরিওয়াল যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, উনি যখন জেলে গেলেন, এটা উনি বেল অ্যাপ্লাই যখন করলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট ওনাকে 2টো কন্ডিশনে বেল দিল। প্রথম কন্ডিশন দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি মুখ্যমন্ত্রীর অফিসে যেতে পারবেন না, উনি সেক্রেটারিয়েট যেতে পারবেন না, এবং মুখ্যমন্ত্রী অধিকারের যে ফাইলগুলো পড়ে সিগনেচার করার, উনি সেই ফাইলগুলো সিগনেচার করতে পারবেন না। আমি শেষ করিনি, আমি শেষ করিনি, এবার সঠিক ছিল না, এটাও তো সুপ্রিম কোর্ট, এটাও তো দিল্লি হাইকোর্ট বলেছিল। যখন একজন মুখ্যমন্ত্রী উনি নিজের অফিস যেতে পারবেন না, উনি যখন সেক্রেটারিয়েট যেতে পারবেন না, উনি যখন ফাইল সই করতে পারবেন না, তাহলে সেই মুখ্যমন্ত্রীর কাজ কি? উনি বাধ্য হয়ে উনি রেজিগনেশন দিলেন, উনি নিজের দলের একজনকে মুখ্যমন্ত্রী করলেন। অর্থাৎ কোর্ট এটা বুঝতে পারছে, যখন কারোর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ উঠছে, যখন দুর্নীতিটাকে সামনে রাখা হচ্ছে, তার প্রমাণ রাখা হচ্ছে। আমি প্রদীপ্তর কাছে যাব, প্রদীপ্তর কাছে যাব, তার আগে আমি একটু শোনাবো যে অমিত শাহ এই বিল পেশের সময় কি বলেছেন, আমি একটু শোনাবো অমিত শাহ কি বলেছেন।
নজিরবিহীন ছবি বলা যায় আজকে সংসদে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই প্রসঙ্গে আপনাদের শোনাবো। যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে 10 ঘন্টা 12 ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস করার কথা ভাবে। আমরা সকালে কথা বলে আমাদের দলনেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ করব। এবং আমাদের সাংসদদের ভূমিকা আজকে ওয়েলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে 2:10 2:12 সময় হাউস অ্যাডজার্ন করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে 4th রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ও আজকে পোস্ট করেছেন, সেটাও আমরা দর্শকদের দেখাবো। আমি প্রদীপ্ত যেটা জানতে চাইবো, যেটা রাজ বলছে যে দুর্নীতির বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ হয় তখনই কিন্তু এই ধরনের ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস তারা সরব হয়ে ওঠেন। এটা যেমন একটা তার বক্তব্য ছিল। আর একটা বিষয় এখানে উঠে এসছে যেটা অমিত শাহর বক্তব্যের মাঝে উঠছিল, সম্ভবত আমি যেটা বুঝলাম যে অমিত শাহকে তার সময়কালে তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন সেই প্রসঙ্গে বলা এবং তিনি আত্মপক্ষ সমর্থনের কথা বলছিলেন। ফলে যদি এই প্রসঙ্গ আমরা দেখি তাহলে শাস্তি দেওয়ার জায়গা তো সংসদ নয়। সংসদ কখনো কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারে না, শাস্তি দিতে পারে আদালত তার প্রসিডিংস এর মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে তো সরাসরি শাস্তি দেওয়া হবে। সেটাই তো বলছি, শাস্তি দেওয়ার বিধান পার্লামেন্টকে ঠিক করে দিচ্ছে, কোর্টের এখতিয়ার কতটা থাকবে সেটা নিয়ে প্রশ্ন আসছে। ভাই যেরকম উদাহরণগুলো দিল সেই উদাহরণের কনটেক্সটে বলতে চাই যে লোকপাল বিল পাস হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে, সেটা কারা করেছিল ভাই জানে। সেই লোকপালের আজকে অবস্থা কি, লোকায়ুক্তের আজকে অবস্থা কি, তাদের ভূমিকা কি, সেটা নিয়ে আমরা কেউ চর্চা করছি না, কিন্তু সেটাও কিন্তু দুর্নীতি বিরোধী একটা জায়গা ছিল। রাইট টু ইনফরমেশন কারা করেছিল সেটাও ভাই নিশ্চয়ই জানে। আমার বক্তব্য ওদিকে যাওয়ার নয়, আমার বক্তব্য হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার প্রমুখের যে কথা বললাম, আর সেই সময় নরেন্দ্র মোদীকে যখন বাজপেয়ী বলেছিলেন যে যার রাজধর্ম পালন করুক, এবং সেই সময় বিজেপি আর আজকের বিজেপির মধ্যে যে পার্থক্য সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যাদের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ করা হয়েছিল এই বিজেপি করেছিল, এই অমিত শাহ করেছিলেন, এই নরেন্দ্র মোদীজি করেছিলেন, তাদেরকে দলে নিয়ে এসে বড় বড় পদ দিচ্ছেন, কাউকে উপমুখ্যমন্ত্রিত্ব, কাউকে মুখ্যমন্ত্রিত্ব, কাউকে বিরোধী দলনেতা, এবং তাদেরকে এক একবার মনে করাতে হচ্ছে যে দেখো আমি কত বিরোধী দলনেতা। আমার বক্তব্য হচ্ছে সেই যে ভিডিওটা যেটাই শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল, বিজেপিরা বলেছিল, তৃণমূল তো বলেনি, বিজেপি বারবার শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল। তাহলে বিজেপির নৈতিকতা যদি এতই বড় হয়, যে নৈতিকতায় অমিত শাহ নিজেকে উদাহরণ তুলে দিচ্ছেন দেখো আমি কত বড় নৈতিক, তাহলে বিজেপিতে সব থেকে বেশি কংগ্রেসি করাপ্টেড লোকদের কেন নেওয়া হলো এবং আজও তারা সংসদে রয়েছে? যে 23 জন সংসদে এখন করাপ্টেড সব থেকে বেশি রয়েছেন মিনিস্টার, তাদের বিরুদ্ধে কেন সরিয়ে না দিয়ে আজকে এই ব্যবস্থাটা নেওয়া? আমি এই প্রশ্নটা সরাসরি রাজের কাছে করতে চাইবো। আমার পরিষ্কার মনে পড়ছে যে এনসিপি নেতা, তার বিরুদ্ধে সরাসরি আমরা দেখেছি যে স্বয়ং অমিত শাহ, সে ভিডিও এখনো ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে, যেখানে অমিত শাহ পরিষ্কার বলছেন তার বিরুদ্ধে অভিযোগ করছেন, তাকে কিছুদিন পরে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হলো। শুভেন্দু অধিকারীর নাম যেমনটা বলছিলেন যে একেবারে ভিডিও দেখিয়ে, তার ছবি দেখিয়ে বলা হয়েছিল সেই সময় বিজেপি দেখিয়েছিল, যদিও যিনি দেখিয়েছিলেন তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসে রয়েছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এইগুলোর ন্যারেটিভ কিভাবে সামনে আসবে। তারা তো অভিযুক্ত হলেন না, 30 দিনের জন্য তাদের মন্ত্রিত্ব গেল না, কিচ্ছু না। তৃণমূলের মুখপাত্র এইমাত্র হেমন্ত বিশ্ব শর্মা থেকে নিয়ে শুভেন্দু অধিকারী আরও অনেক নেতার উনি উদাহরণ দিলেন, কিন্তু উনি একজনের উদাহরণটা দিলেন না, যার নাম কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিয়েছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। সে ছিল রাজীব ব্যানার্জি, ওই ডোমজুরের বিধায়ক, যিনি বলেছিলেন বন বিভাগে একটা কারসাজি হয়েছে, আমি ক্ষমতায় আসার পরে সেটা আমি খতিয়ে দেখব, আমি তদন্ত করে দেখব, আমি প্রদীপ্ত বাবুর কাছে বলবো যদি মোবাইলে কোনো তদন্ত রিপোর্ট আছে বা কোনো যদি অ্যাকশন যদি হয়েছে সেটা যদি তৃণমূলকে করার প্রমাণ হয়ে গেল যে অন্যকে দোষী করে। যখন বলছেন আমি কিন্তু আমি শুধু তোমাকে ধরিয়ে দিলাম যে প্রশ্নটা ছিল ক, আর তুমি বলছো ঘ, যে আপনি ব্যক্তিগতভাবে এতটা গণতান্ত্রিক পরিবেশ এখানে রাখবেন বলতে দেবেন। আমি তা বলেছি, আমি শুধু ধরিয়ে দিলাম গণতন্ত্রটা কাকে বলে। একটা তদন্তর তও এগোয়নি, কিন্তু তারা আবার এই বিল নিয়ে তারা কথা বলছে। যখন জ্যোতিপ্রিয় মল্লিক যখন অক্টোবর মাসের শেষের দিকে অ্যারেস্ট হয়, মন্ত্রীর পদ থেকে সরাতে তাকে 4 মাস লাগে, কিন্তু তার 4 মাস পরে কিন্তু তাকে মমতা ব্যানার্জি সরাতে বাধ্য হয়। অর্থাৎ কোথাও না কোথাও রাজনৈতিক দলগুলোও বোঝে যখন তাদের কোনো নেতা মন্ত্রী পদে থাকাকালীন জেলে যাচ্ছে, সেই জেলে যাওয়াটা জনগণ কিভাবে দেখে,
জনগণ ততটাই আমাদেরকে সমর্থন করবে। আপনারা যত বিরোধিতা করবেন আরো বিরোধিতা করুন, জনগণ দেখছে, প্রত্যেকটা জিনিস দেখছে। এই অভিষেক ব্যানার্জি এত বিরোধিতা কেন করছে? কারণ আজকেরই আপডেট, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে আজকে ইডি ওই আত্মসমর্পণ করার জন্য কোর্টে বলেছে, তার অনুমোদন পেয়ে গেছে। একের পর এক মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু এটাও তো সত্যি রাজ, আমরা আমি এক মিনিট রাজ, আমরা এটাও তো দেখছি ইডি সিবিআই সাকসেস রেট, ইডি সিবিআই সাকসেস রেট, ইডি সিবিআই সাকসেস রেট, কতগুলো জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু তার কোনো সাকসেস রেট নেই। ইডির প্রোফাইল খুললে ওয়েবসাইট বলছে, আমি বলছি না। আপনি সিবিআই এর সাকসেস রেট বললেন, আমাকে বলতে বলেছে, আমি খুব পরিষ্কার কনভিকশন নিয়েই কথা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নির্দিষ্ট করে দিয়েছে 0.54%। ওটা হচ্ছে কি বলতো যে 50 জন স্টুডেন্ট ছিল, আমি 49তম হয়েছি। যে বাবা আমি প্রথম 50 জনের মধ্যে হয়েছি, ছেলে এসে রেজাল্ট বলছে, কিন্তু টোটাল স্টুডেন্ট ছিল 50 জন। পার্থক্যটা এইখানে ভাবনার। আমি বলছি যে ঠিক এই উদাহরণটাই আমি দিতে চাইছিলাম, যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে এত বাজে কথা বলা হলো, মেনে নিলাম যে তৃণমূল কংগ্রেস বাজে দল, মানুষের কথা বলছিলে, তৃণমূল কংগ্রেসকে মানুষই জিতিয়েছে। কিন্তু ভাই আমাকে তুমি সেই প্রশ্নটা কেন অ্যাভয়েড করে যাচ্ছ যে তোমরা অমিত শাহজিকে সামনে রাখছো উদাহরণ হিসেবে, তার মাধ্যমে যে সে কতটা নৈতিক, তাহলে সেই নৈতিকতা তোমরা নিজেদের ক্ষেত্রে কেন ব্যবহার করছো না? আচ্ছা মুখ্যমন্ত্রী নিয়ে তো কথা হচ্ছে না, বিলটা তো এনেছে বিজেপি। আচ্ছা এবার তুমি বলে নিয়েছো, তুমি বলেছো, এবার তুমি বলেছো, এবার তুমি থামো, এবার তুমি থামো ভাই। হয়েছে এই নৈতিকতা মুখ্যমন্ত্রীকে দেখাতে বলুন, ঠিক আছে দুর্নীতি হয়েছে ওনাকে বলুন, এবার হয়েছে বাবা, ছেড়ে দিতে পথটা হয়েছে। 69,000 চাকরি উত্তরপ্রদেশে চাকরি ছেড়েছে। ওই দেখো বিজেপি তো ভারতের জনতা পার্টি, বিজেপি তো ভারতের জনতা পার্টি, চিৎকার চেঁচামেচি তো কোনো লাভ নেই। আমি ভাই তোমাকে একটা শুধু ধরিয়ে দিয়েছিলাম বলে তোমার এত রাগ হচ্ছে। আমি তো ওই দেখো ভারতের জনতা পার্টির কথা বলা হচ্ছে আর বলছে সাউথ আফ্রিকা। ভাবুন অরুণাথ ঠাকুর ওখান থেকে বলতে পারে, অনুরাগ ঠাকুর বলতে পারে, অমিত শাহ বলতে পারে, আর এখানে বেঙ্গল বিজেপি, তাকে নিয়ে বিজেপি বলা হবে না। তাহলে আমি বলবো বাংলার জঞ্জাল পার্টির হয়ে কথা বলতে এসছো তুমি নাকি 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 কি? আমরা তো জেল পার্টি, এটাই তো প্রশ্ন। ভাই এবার আমি বলি, ভাই এবার বলি, আর তো কিছুক্ষণ বাকি আছে। দেখো আমি তোমার সঙ্গে তর্ক করতে চাইছিলাম, আমি তোমাকে তখন একটা প্রশ্ন ধরিয়ে দিয়েছিলাম, তুমি বেকার তর্ক করছো। আমি বলছি তোমাদের কথাই তো বলছি, আমি তো আমাদের কথা বলছি না, আমি তোমার কথা মেনে নিয়ে বলছি যে তুমি যা বলছো মেনে নিলাম, সব সত্যি বলে নিলাম। আমি বলছি বিলটা নিয়ে তো চর্চা হচ্ছে, আজকের ইস্যুটা তো বিল, আজকের ইস্যু তো অন্য কিছু নয় ভাই। তাহলে সেইখানে তুমি বলো যে তোমরা নিজেদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছ, দেখো আমরা কত বিবেকবান। ঠিক সেইখানেই উদাহরণ আছে হিমন্ত বিশ্ব শর্মার, ঠিক সেখানেই উদাহরণ আছে ওই যে কুস্তিগির, ওই কুস্তিগিরের বাবা, ওই কুস্তিগিরের ছেলে, মনে পড়ছে? তাহলে সেই উদাহরণগুলো দাও যে 23 জন মন্ত্রীর বিরুদ্ধে কি ধরনের চূড়ান্ত অভিযোগ আছে, তাহলে সেই উদাহরণটা কোথায় যাবে? আমি রাজের কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি। রাজ, খুব স্পষ্টভাবে আমি দুটো জিনিস জানতে চাইছি। আপনি আপনার বক্তব্যে বারবার করে বলছিলেন যে ইডি সিবিআই এর হাতে বিভিন্ন তৃণমূলের নেতারা গ্রেপ্তার হয়েছে, জেল পার্টি বলে আপনি বলছেন। আমার বক্তব্য হচ্ছে এতদিন তৃণমূলের অভিযোগ ছিল যে আপনারা তৃণমূলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী তাদেরকে বিনা অপরাধে গ্রেফতার করছেন এবং এটা বিভিন্ন ভোটে তৃণমূল এই বলে প্রচারও করেছে। আমরা দেখেছি যে তৃণমূলের একজন মন্ত্রী বাদে সমস্ত সাংসদ, বিধায়ক যাদের ইডি সিবিআই গ্রেফতার করেছিল সবাই বাইরে আছে, কেউ ভেতরে নেই, শুধু পার্থ চট্টোপাধ্যায় বাদ দিয়ে। একের পর এক মামলাতে জামিনও পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, রিসেন্টলি গতকালই পেয়েছেন একটি মামলায়। আমার বক্তব্য হচ্ছে তাহলে যে মামলায় গ্রেফতার হচ্ছেন কোর্ট তাদের জামিন দিচ্ছে, বিজেপি তো নয়, কোর্ট জামিন দিয়ে দিচ্ছে। জামিন কখন দেয় রাজ তুমি জানো? যে তার বিরুদ্ধে আর আদালত তাকে আটকে রেখে তদন্ত করার প্রয়োজন নেই, তখন তাকে জামিন দেওয়া হয়। অথচ আমরা দেখতে পাচ্ছি ইডি সিবিআই সাকসেস রেট তার ওয়েবসাইট বলছে 1%-এরও কম এই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। তাহলে কিসের জন্য একজন ব্যক্তিকে 30 দিন জেলে থাকার কারণে ধরে নিচ্ছি যে এর মধ্যে একজন ব্যক্তিও বিনা অপরাধে তার মন্ত্রিত্ব চলে গেল, সেটা কি জাস্টিফাই হবে ভারতীয় সংবিধান? এবার যদি কারোর যদি মন্ত্রিত্ব যদি চলে যায়, সে জেল থেকে যখন ছাড়া পাবে সে আবার সেই মন্ত্রিত্ব পদে সে বহাল হতে পারে। কিন্তু এই শাস্তি দেওয়ার কেন আমি বলছি, এই শাস্তি তো আদালত দেবে, এই শাস্তি কেন্দ্রীয় সরকার কেন আইন করে দেবে? শাস্তির কথাই বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে আইন। আইন তৈরি কে করবে? পার্লামেন্ট। পার্লামেন্ট বা রাজ্যে চলে আসুন আপনি, লেজিসলেটিভ বডি। এই আইন তৈরি করার কাজ তারা আইন তৈরি করবে।
করছে। এবার এই আইনের মধ্যে অনেক কন্ডিশন রয়েছে, এমন অপরাধ যেগুলো 5 বছরের বেশি যার মধ্যে সাজা হওয়ার প্রভিশন রয়েছে, তার মধ্যে এটা ইমপ্লিমেন্ট হবে, সেটার মধ্যে অ্যাপ্লিকেবল এটা। এবার আপনি যে সাকসেস রেট নিয়ে যে আপনি কথা বলছেন, যখন একজন বড় ব্যক্তি যখন কোনো পদে থাকে, কিন্তু রাজ প্রশ্ন হচ্ছে বিজেপি সবচেয়ে বেশি অপরাধীদের টিকিট দেয়, এটাই তো বিজেপির বিরুদ্ধে অভিযোগ। করছি না, ভারতবর্ষের সবচেয়ে বেশি অপরাধীদের টিকিট দেয় বিজেপি, এটাই তো বিরোধীদের অভিযোগ। তাহলে সেই ব্যক্তিদের টিকিট না দিয়ে কেন স্বচ্ছ ব্যক্তিদের আপনারা টিকিট দিচ্ছেন? যাই হোক, আজকের সময় নেই। যেমন কৃষি বিল বাতিল হয়েছিল, এটাও তেমন একদম সময় নেই। অনুষ্ঠান শেষ করতে হবে। রাজ, প্রদীপ্ত মুখার্জি, রাজ চৌধুরী, দুজনকেই ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।